এসব 70 বছর? একদম 70 ইয়ার্স। এই উপরের টিন, এই 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 পাতার দাওয়াই? হ্যাঁ, সবই 70 বছরের। 70 বছরের মাটির দেওয়াল। নমস্কার, সকলের সাথে সমাজের মাঝে এপি অকপট আছে। বর্তমান সময়কালে রাজ্যে যে সরকার ক্ষমতা আছে, তৃণমূল কংগ্রেস বা বাম বিরোধী অনেক দলই 34 বছরের বামফ্রন্টের শাসনকালে কি কি হয়েছে, কি কি খারাপ কাজ হয়েছে, রাজনৈতিক নেতারা, সিপিএমের নেতারা কে কেমন জীবনযাপনের মান উন্নয়ন করেছেন বা মান জীবনযাপন করেছেন, অনেক কথা হয়। বর্তমান তো যা চলছে আপনারা সবাই দেখতেই পাচ্ছেন এবং আমি কথা বলে আপনাদের সামনে তুলে ধরব। আজকে আমি যেখানে এসেছি এটা নদিয়া জেলার চাকদহের দুধকুমারে। আমি পরিচয় করিয়ে দিই, দীর্ঘদিন যাবৎ সিপিএমের নেতা মেঠো বক্তৃতা বাজার, মানে মানুষের মন জয় করা মেঠো বক্তৃতা, যে মানুষ কাতারে কাতারে মানুষ তার বক্তব্য শুনতেন বা শোনেন, একদম সাদাসিধে জীবন, উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা, দীর্ঘদিন সিপিএমের রাজনীতি, সিপিএমের বিভিন্ন সংগঠন, গণসংগঠনের নেতৃত্ব দেওয়া, তার দাওয়াতে বসে আজকে তার মুখেই শুনব রাজনীতির সেকাল একাল। শোনাবো আপনাদের, দেখতে থাকুন। সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় প্রতুল অকপট আছে। আপনি মাননীয় গোপালচন্দ্র মহাশয় দীর্ঘদিন শিক্ষকতা করেছেন এবং যতদূর জানি দীর্ঘ বছর সিপিআইএম পার্টি এবং তার গণসংগঠনের হয়ে কাজ করে চলেছেন। আপনার সেই সময়কার রাজনৈতিক যে আপনার পরিমণ্ডল আর বর্তমান যে রাজনৈতিক পরিমণ্ডল, সে বিষয়ে আমাদের দর্শকদের সামনে কিছু বলুন। আসলে রাজনীতি যে অর্থে ব্যবহৃত হওয়া উচিত ছিল বর্তমানে সেভাবে ব্যবহৃত হচ্ছে না। রাজনীতিটা একটা ঘোরতর পঙ্কিলতার মধ্যে চলে গেছে। দিল্লিতে একটা একেবারেই ধর্মান্ধ কর্পোরেট স্বার্থ সিদ্ধি করার জন্যে একটা সরকার রয়েছে, আর রাজ্যে রয়েছে আরেকটা দুর্নীতিপরায়ণ একটা স্বৈরাচারী সরকার। ফলে রাজনীতি সম্বন্ধে মানুষের ধারণাটাই বদলে যাচ্ছে, যেন রাজনীতি মানে কিছু করে খেতে হবে, রাজনীতি মানে একটা কিছু ক্ষমতা দেখানো ইত্যাদি। মানুষের কল্যাণ, সমাজের কল্যাণ, রাজনীতির যে মূল ধারা, যেখান থেকে উৎপত্তি হয়েছিল রাজনীতির, যে রাজাদের বিরুদ্ধে লড়াই করেই রাজনীতি একদিন দাঁড়িয়েছিল, সেই জায়গা থেকে অনেকটা অবনতি ঘটেছে বিগত 10-15 বছরে। সুতরাং রাজনীতি সম্বন্ধে মানুষের ধারণাটা এখন সর্বার্থে বলবো না, মানে অনেকাংশে একটা খারাপ ধারণা তৈরি হয়েছে বর্তমানে যে সমস্ত কার্যকলাপ, বর্তমানে যেসব নেতা নেত্রী, তাদের জন্য। বিরোধীরা তো এই অভিযোগও করে 34 বছর আপনাদের শাসনকাল ছিল, তখনও তো এরকম স্বজন পোষণ বা দুর্নীতি হয়েছে বলেই জনগণ আপনাদেরকে পরিত্যাগ করেছেন। হ্যাঁ, ঠিকই তো। পুঁতিগন্ধময় একটা সমাজ, এটার পানাপুকুরে নামলে তার জল খারাপ থাকবে না, এটা কোথায় বললো? আমরা এটা পরিষ্কার করছিলাম, অনেকটা পরিষ্কার করে উঠেছিলাম, কিন্তু সবটা পরিষ্কার করতে গেলে গোটা জলটা ছেঁচে ফেলে দিতে হবে, অর্থাৎ সমাজটাকে আমূল পাল্টে ফেলতে হবে। বামফ্রন্ট সরকার হয়েছিল বটে, কিন্তু 34 বছরে আমূল পাল্টানোর ক্ষমতাও তার ছিল না, আর সেই চেষ্টা করাও বৃথা ছিল। কারণ আমূল পাল্টাতে গেলে দিল্লির ক্ষমতাটা হচ্ছে আসল। দিল্লিতে তো আপনাদের একসময় যথেষ্ট সংখ্যাগরিষ্ঠ ছিল, ইউপিএ সমর্থনও দিয়েছিলেন, আচমকা সমর্থন তুলে নিলেন আপনারা, আপনাদের পার্টি। হ্যাঁ, সেই সময় আমাদের 61 জন এমপি ছিলেন, এবং তার জন্যেই তখন আমাদের কাছে প্রধান উপজীব্য ছিল যে বিজেপির মতো এই দলটাকে, যারা মানুষে মানুষে বিভেদ করে, ধর্মীয় ধর্মান্ধতা দিয়ে
হিন্দুর নাম করে একটা রাজনৈতিক প্রকল্প, হিন্দুত্বের প্রকল্প আমাদের এখানে চাষ করতে চায়, তাদের আটকানো। তা তাদের আটকানোর ক্ষমতা সিপিআইএম বা বামফ্রন্টের ছিল না তখন, মাত্র 61, যেখানে দরকার হচ্ছে যে 272, মানে দরকার হচ্ছে যে 543 272টা দরকার। সুতরাং সম্ভব না। কংগ্রেস বড় দল, তাকে সমর্থন করেছিলাম, প্রোভাইডেড এই কংগ্রেস তো আমাদের মানে সামাজিকভাবেই যে শ্রেণীগতভাবে তার অবস্থান আমাদের শত্রু অবস্থানে, তবুও বৃহত্তর স্বার্থে, জনগণের কল্যাণের স্বার্থে আমরা সেদিন বাইরে থেকে সমর্থন করেছিলাম। যদিও মন্ত্রিত্ব নেয়ার প্রস্তাব ছিল, কিন্তু সে প্রস্তাব অগ্রাহ্য করে আমরা বলেছিলাম আমরা মন্ত্রিত্বের লোভে ওখানে যাব না, শুধু কেবল বিজেপির মতো একটা শক্তিকে আটকানো, আর এই সমর্থন দেব যদি তুমি ভালো কাজ করো। ভালো কাজ করার মধ্যে আমরা চেষ্টা করেছিলাম এবং পেরেও ছিলাম কিছু। আজকে যে MN রেগার প্রকল্প 100 দিনের কাজ, এটা ওই ভালো কাজের একটা নমুনা। আমরা চাপ দিয়েছিলাম তদানীন্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে যে আমাদের এইটা দিতে হবে, সারা বছর ক্ষেত মজুর বা যারা শ্রমজীবী মানুষ তাদের কাজের ব্যবস্থা করতে হবে। আমাদের সংবিধান বলছে বাঁচার অধিকার, বাঁচবে কি করে, না খেয়ে বাঁচবে, সো খেতে গেলে তার কাজের দরকার। এইটা শেষ পর্যন্ত তারা 100 দিন মেনেছিলেন। এটা আমাদের একটা গৌরব উজ্জ্বল জায়গা বলে আমরা মনে করি। এখন তো আবার সেই 100 দিনের কাজ বন্ধ হয়ে আছে, এখন বন্ধ আছে দুর্নীতি আর এই দুই সরকারের মানে একটা মিত্তাল খেলার জন্য। হাইকোর্ট রায় দেওয়ার পরেও তো চালু হচ্ছে না। অবশ্যই এটার কারণ হলো যে দিল্লিতে যে সরকার বসে আছে সেও চায় না 100 দিনের কাজটা চালু হোক, আর তারা বলছে রাজ্য সরকার হিসাব দিচ্ছে না। হ্যাঁ অবশ্যই, এই সরকার হিসেব দেবে কোত্থেকে? সব টাকা মেরে খেয়েছে, হিসেব দেওয়ার কায়দা নেই তাদের। আর ওই সরকার যারা টাকা মেরে খেলো তাদের অ্যারেস্ট না করে, তাদেরকে না বিচার করে গিয়ে শাস্তি দিচ্ছে কাকে? মানে চোরা চুরি করলো আর আচোরা পড়ে মরলো। এটা আমাদের একটা ওপার বাংলার একটা প্রবাদ। তা সে কারা এর দ্বারা নিষ্পেষিত হচ্ছে, কারা বঞ্চিত হচ্ছে? কারা? যারা কাজের জন্য, যাদের জন্য এই কাজ, তারা বঞ্চিত। ওই দিন আনা দিন খাওয়া লোকগুলো বঞ্চিত, তারা ওই জনখাটা লোকগুলো বঞ্চিত। অথচ একটাও যারা দুর্নীতি করে টাকা মেরে খেয়েছে তাদেরও শাস্তি হলো না। সুপ্রিম কোর্ট হাইকোর্ট বলল যে তুমি টাকা পাঠাও, তারপরে হিসেব নাও, কিন্তু এখনো পাঠাচ্ছে না। এই দুই সরকার আসলে একটা দ্বন্দ্ব দেখাচ্ছে ওপর উপর, আসলে ওদের মধ্যে একটা সেটিং আছে। এটা যে আলোচনা হয় এটা দিয়েও বোঝা যায় একটা সেটিং। এই ক্ষেত্রে আপনাদের পার্টি বা বামেদের একটা বড় ভূমিকা আছে মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আপনারা তার জন্য বিভিন্ন জায়গায় আন্দোলন করছেন, আমরা বিভিন্ন সময় সেটা আমাদের টেলিকাস্টও করি। আমার যেটা প্রশ্ন, আপনি আজও এই গ্রামের মাটির মধ্যে পড়ে থেকেই রাজনীতি করছেন, দীর্ঘদিনের বর্ষিয়ান রাজনীতিবিদ। আপনার কি মনে হচ্ছে না হয়নি যে এই ক্ষেত্রে বামেদের যেভাবে বা সিপিএম নেতৃত্বে যেভাবে এগিয়ে যাওয়া উচিত ছিল? আমি কেন কথাটা বললাম, কারণ 34 বছর আপনাদের সরকার ক্ষমতায় ছিল, তার 10 বছরের মধ্যে একটা পার্টি আইনসভায় শূন্য হয়ে গেল, যেটা কোনোদিন দেখা যায়নি। এত পদস্খলন হলো কি? যদিও আপনারা গ্রামের কি গ্রামাঞ্চলে সংগঠন দুর্বল হয়েছে বা দলীয় কোনো সমস্যা? অবশ্যই দলীয় সমস্যা না, দুর্বল হয়েছে মানুষ, সরে গেছে অনেক মানুষ, তারা বিভ্রান্ত হয়েছেন। তারা নতুন নতুন প্রচারে, এখন যে চটকদারি প্রচার, টিভি মিডিয়া, সোশ্যাল মিডিয়া, এই প্রচারে বিভ্রান্ত হচ্ছেন। এবং অবশ্যই আমাদের সাংগঠনিক দুর্বলতা। 11 সালের নির্বাচনী পরাজয়ের পর আমাদের পার্টি তো এটাকে মূল্যায়ন করেছে, পলিট ব্যুরো। তারা 3টে যে কারণের কথা উল্লেখ করেছেন, একটা রাজনৈতিক কারণ, সেগুলো নানা রকম ওই সমর্থন তুলে নেওয়া ইত্যাদি ইত্যাদি নানা রকম প্রশ্ন আছে। তারপরে হচ্ছে যে আরেকটা হচ্ছে সামাজিক কারণ, আরেকটা হচ্ছে যে প্রশাসনিক কারণ। সামাজিক সাংগঠনিক কারণের মধ্যে আমরা দুর্বল হয়েছি। অনেক মানুষ, গরিব মানুষ আমাদের সঙ্গে তারা থাকার চাইতে আরও ভালো কিছু পাবে এই আশায়, আরও ভালো কিছু সমাজের হবে, এই প্রচারটায় বিভ্রান্ত হয়েছেন, এটা একটা কারণ। আর একটা কিছু মনে রাখতে হবে, এটা অভিমন্যু, মহাভারতে যেমন অভিমন্যুকে বধ করার জন্যে সপ্তরথীতে ঘিরে ধরেছিল, 11 সালে বামফ্রন্টকে হারানোর জন্যে, সিপিআইএমকে মানে তাকে হীনবল করবার জন্যে সপ্তরথীতে ঘিরে ধরেছিল। সেই আমেরিকা থেকে সাম্রাজ্যবাদের যে পালের গোদা আমেরিকা, তাদের থেকে আরম্ভ করে কে নয়, বিজেপি, তৃণমূল,
সদ্য তৈরি হওয়া তৃণমূল যারা কোনোদিন আসতে পারবে ভাবেও নি, এবার নয় নেভার অনেক কিছু বলার পরেও শেষ পর্যন্ত চুল বাঁধবো না নানা কিছু বলেছিলেন, কোনোভাবেই ক্লিক করেনি। কিন্তু শেষ পর্যন্ত সবাই মিলে এই কংগ্রেস, এই তৃণমূল, এই বিজেপি, এই সমস্ত শক্তি, কিছু অতি বাম দলও তো তখন সাথে ছিল। হ্যাঁ অবশ্যই, এই অতি বামেরা তারা যে আদর্শচ্যুত, তারা একটা প্রমাণ রেখে তারা ওদেরকে সহযোগিতা করলেন যাতে করে বাম শক্তি দুর্বল হয় এবং একেবারে অভিমন্যু বধের মতো সেবার বামপন্থীদের বধ করা হয়। অথচ 34 বছরে বামফ্রন্ট করেনি পশ্চিমবাংলার উন্নয়নের যদি একটা ধাপে। আমরা অবশ্যই অনেক সময় বিধান রায়কের উপকার ইত্যাদি বলি, এ নিয়ে আজকে বিতর্কের কথা বলবো না, শুধু এটুকু বলবো বামফ্রন্ট যেটা করেছে গোটা ভারতবর্ষে স্বাধীনতার পর এই 75-78 বছরে এ কাজ কেউ করতে পারেনি। তারা করেছিল ভূমি সংস্কার, যা গোটা ভারতে এখনো হয়নি। লাঙল যার জমি তার, যে স্লোগান দিয়েছিলেন আমাদের তৎকালীন কৃষক নেতা, মন্ত্রী, পার্টির নেতা হরেকৃষ্ণ কোঙার বা অন্যান্যরা, সেই স্লোগানকে বাস্তবায়িত করার জন্যে আমরা গোটা ভারত বাংলায়, শুধু বাংলায় আমরা প্রায় 30 লক্ষ মানুষের হাতে 11 লক্ষ একরের অধিক জমি আমরা দখল করে, বেনামি জমি, খাস জমি বা লুকোনো জমি জমিদারদের, সেগুলো দখল করে আমরা মানুষের মধ্যে 11.5 লক্ষ একর জমি, মানে 34 লক্ষ বিঘা জমি, সেগুলো বিলি করেছিলাম প্রায় 30 লক্ষ মানুষের মধ্যে। যারা জমি ছিল না তারা জমি পেয়েছেন, যারা বাস্তু ছিল না তারা বাস্তু পেয়েছেন। 2 নম্বর, সরকারে আসা প্রথম দিন জ্যোতি বসু যে ঘোষণাটা করলেন রাইটার্সের সামনে লনে দাঁড়িয়ে, যে আমাদের সরকারটা রাইটার্সের লাল দালানে বসে চলবে না, আমাদের সরকার চলবে গ্রামে ও শহরে অজস্র রাইটার্সের মাধ্যমে। আর সেই রাইটার্সের নাম হবে কি না পঞ্চায়েত। যে পঞ্চায়েতে স্বপ্ন দেখেছিলেন মহাত্মা গান্ধী, বলা হয় পঞ্চায়েতি রাজ, এটা কংগ্রেসও পালন করে যেতে পারেনি। ওরা একটা আইন করেছিল, কিন্তু সেই আইন কার্যকরী করে পঞ্চায়েতকে মানুষের কাছে পৌঁছে দিতে পারেননি। সেটা জ্যোতি বসু মুখ্যমন্ত্রী হওয়ার পরে ঘোষণা করলেন এবং 77-এ মুখ্যমন্ত্রী হলেন। 78-এ 4 জুন পঞ্চায়েত নির্বাচন করে গোটা ভারতবর্ষের মধ্যে প্রথম ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের মধ্য দিয়ে গ্রামের মানুষের হাতে ক্ষমতা, নিজের গ্রাম নিজে গড়ো, এই ক্ষমতা দিয়ে এই গোটা গ্রামের চেহারা বদলে দিলেন। আজকে পশ্চিমবাংলার গ্রামগুলোর চেহারা, যে রাস্তাঘাট, বিদ্যুৎ এবং কৃষিকাজ যেখানে পৌঁছালো, যে বাংলায় একদিন মানুষ মাইলো খেয়েছে, ভুট্টা খেয়েছে, কারণ এই বাংলাতে যা ফসল ফলে সেই ফসল দিয়ে আমাদের মানুষের খোরাক জোটে না। আর সেই কারণের জন্য মানুষ না খেয়ে মরে, সেই কারণের জন্য মানুষ নানা রকম রোগে ভোগে। এইরকম যখন বামফ্রন্ট বলল আগে কৃষকের মাজায় বল দিতে হবে, কৃষকের জমিতে সেচের জল দিতে হবে। আল্লাহ, ওই আগে একটা আব্দুল আলী আব্বাসুদ্দিনের একটা গান খুব চলতো, আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দিলে তুই। আল্লাহ মেঘ না দিলে ফসল হতো না। আর এখন বামফ্রন্ট এসে প্রথম বলল আগে সেচের জলের ব্যবস্থা করো, শ্যালো টিউবওয়েল হলো। আমাদের এটা দুবরা অঞ্চল, এখানে প্রায় 600 শ্যালো টিউবওয়েল বসানো হলো। আমাদের বিদ্যুতের খরচ একদম নিখরচায় বলা যায়, সামান্য 1000 টাকা দিলে তার জমিতে কারেন্ট পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হলো। এইভাবে চাষ, নতুন নতুন বীজ, নতুন নতুন প্রযুক্তি চাষের মধ্যে যুক্ত করা হলো। ফলে ফসল উৎপাদন এমন বাড়লো যে আজকে আমার পশ্চিমবাংলার ধান উৎপাদনে প্রথম হলাম, আমরা পশ্চিমবাংলা বনসৃজনে প্রথম হলাম, আমরা পশ্চিমবাংলায় মৎস্য উৎপাদনে প্রথম হলাম, আমরা ডেয়ারি উৎপাদনে আমরা প্রথমের দিকে চলে যেতে লাগলাম। প্রথম হতে না পারলেও এটা হতে পারলাম। তো এটা করার একটা পরিকল্পনা ছিল যে গ্রামের মানুষকে এবং শহরের মানুষের খাবার যোগান দেওয়ার জন্যে। কিন্তু আজকের কি দশা হলো, আজকে গত 11 বছরে আমার সেই অন্নদাতা কৃষক, তারা ফসলের দাম পাচ্ছে না, তারা মার খাচ্ছেন। তাহলে বামফ্রন্ট সরকার করেনি এ কথাটা যারা ভাবেন, বলেন বা তাদের শেখানো হয়, যে কিছুই করেনি। এই যে বেকার যুবকদের জন্য কাজের ব্যবস্থা, তাদের জন্যে যে কাজ যদি না দিতে পারো তাহলে তাকে বেকার ভাতা দাও, বামফ্রন্ট দিয়েছিল। এই যে এখন বিধবা ভাতা, কৃষি পেনশন, এটা বামফ্রন্ট আমলে চালু হয়েছিল। আজকে যে রাস্তা, গ্রাম বাংলা যেখানে যাওয়া যাবে এমন কোনো গ্রাম নেই যেখানে রাস্তা নেই। সেই রাস্তাগুলো নির্মাণ করা, প্রথম থেকে নির্মাণ করা, ভিত তৈরি করা,
বামফ্রন্ট করে থুয়ে গেছে। তারপরে ইটের ব্যবস্থা করেছে, কোথাও কোথাও পিচের ব্যবস্থা করতে পেরেছিল, ধাপে ধাপে এগোচ্ছিল। আর সেই সময় গোটা বাংলা জুড়ে আমাদের নারী নিরাপত্তা কোথায় ছিল আর কোন জায়গায় নিয়ে গেছিল। রাত 12টা 1টাতেও লাস্ট শোয়ে সিনেমা দেখেও চাকদা থেকে মানুষ, আমার গ্রামে মহিলারা 2জন 3জন মহিলা 3জন চলে এসেছেন, কোনো ভ্রুক্ষেপ করেননি। আমাদের গ্রাম বাংলা চাষি পরিবার, আমার বয়সী যারা, তারা 100 ভাগের মধ্যে অন্তত 98 ভাগ ছিল যারা টিপসই দিত, টিপসই দিয়ে কাজ চালাতো আমাদের বাবাদের, আমাদের কাকাদের আমলে। কারণ গ্রামে লেখাপড়া ছিল না, মাত্র 30% 32% মানুষ লেখাপড়া জানতো। আর সেই বাংলায় এখন আমার এই গ্রামে আমি ছিলাম প্রথম মাধ্যমিক পাস, আমি ছিলাম প্রথম বিএ পাস এই গ্রামে। কিন্তু এখন আমাদের গ্রামে বিএ পাস আছে 100 জনের ওপরে, মেয়েরা আছে অন্তত 20-25-30 জন বিএ পাস, এমএ পাস আছে অন্তত 25-30 জন এমএ পাস আছে আমার গ্রামে। আমরা এটা গর্ববোধ করি। এখানে বামফ্রন্ট এখন নেই বটে। এই যত প্রাইমারি স্কুল আছে আমাদের দুগ্রা অঞ্চলে ছিল 16টা প্রাইমারি স্কুল, আরেকটা পরে বামফ্রন্ট আমলে নতুন প্রাইমারি স্কুল হয়েছে পরারি নেতাজি বিদ্যালয়। এই 17টা প্রাইমারি স্কুলেরই ঘর ছিল না, গাছতলায় পড়াশুনো হয়েছে। মাত্র 3-4টে জায়গায় ঘর ছিল, ভেঙে পড়ে যাওয়ার মতো, আর বাদ বাকি জায়গায় কোথাও ঘর ছিল না। এখন প্রাইমারি স্কুলগুলো দোতলা বিল্ডিং, এক একটা বিল্ডিং দেখে মনে হয় জুনিয়র হাই স্কুল বা হাই স্কুলের মতো এসব হয়েছে আমাদের গ্রামে। আমি নিজে পড়েছি গাছতলায়, আর এখন আমাদের বিল্ডিং দেখে সবাই তাকিয়ে থাকে যে হাই স্কুলের মতো বিল্ডিং হয়েছে। শুধু বামফ্রন্ট এগুলো করেছে। বিদ্যুৎ, আমরা কুপির আলোয় পড়েছি, হেরিকেনের আলোয় পড়েছি, আর এখন আমাদের ঘরে ঘরে বিদ্যুৎ। এখন বহু ঘরে আছে, আমার ঘরে নেই হয়তো, বহু ঘর আছে যাদের ফ্রিজ আছে, যাদের ঘরে আপনার ইস্ত্রি করার জন্যে ইস্ত্রি আছে, যাদের ঘরে জল গরম করার ব্যবস্থা আছে। এই বিদ্যুতায়ন হয়েছে বলে। বিদ্যুতায়নটাকে এত প্রসারিত করতে পারলো কেননা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তৈরি করলো। বক্রেশ্বর করার জন্য কি লড়াই লড়তে হয়েছে আমাদের আমরা তখন যুব করি, আমাদের রক্তদান শিবির করে রক্তের টাকা নিয়ে বিদ্যুৎ, অনেকে ব্যঙ্গ করেছে, আনন্দবাজার ইত্যাদি ব্যঙ্গ করেছে, কিন্তু আমরা দেখেছি যে সেইটা শেষ পর্যন্ত আমরা করতে পেরেছি। আমরা এই যে আমাদের এই সেক্টর 5 এ প্রযুক্তি আসছে সামনে, অনেকে বিরোধিতা করে। কে বলেছে বিরোধিতা? বামফ্রন্ট বলেছিল প্রযুক্তি ভালো, কিন্তু প্রযুক্তি যাতে মানুষের কর্মহীন করে না দেয়, মানুষের কর্ম বজায় রেখে তারপরে প্রযুক্তিকে ব্যবহার করা হোক। আমরা চেয়েছিলাম সেটা, কারণ বেকার হলে সে বেকার মানুষটা চলবে কি করে, এটাকে প্রাধান্য দিয়েছিলাম। আজকে ওই সল্টলেক কারা তৈরি করেছে, আজকে ওই হলদিয়া কারা তৈরি করেছে, বন্দর কারা তৈরি করেছে, বিদ্যুৎ উৎপাদন ক্ষেত্র, যে বিদ্যুৎ 1100 মেগাওয়াট বিদ্যুৎ তৈরি হতো, আর এখন কত মেগাওয়াট বিদ্যুৎ তৈরি হয়, এগুলো সব বামফ্রন্টের আমলে কৃতিত্ব। গত 15 বছরে একটা কোনো সৃজনশীল কাজ নেই। তা সেই বামফ্রন্টকে হারানোর জন্যে একেবারে সবাই মিলে যুক্তি করেছিল। কারা না, যারা হচ্ছে শোষক শ্রেণী, যারা হচ্ছে বুর্জুয়া শ্রেণী, যারা কর্পোরেট শ্রেণী, যারা সাম্রাজ্যবাদী শক্তি, কারণ তারা যেন একমাত্র মাথা উঁচু করে বাধা দিতে পারে একমাত্র বামপন্থীর। সুতরাং বামপন্থীদের নিকেশ করে দিতে হবে, তার ষড়যন্ত্র। সেটা আমাদের নেতৃবৃন্দ কতটা বুঝতে পেরেছিলেন, হয়তো বুঝেছিলেন, কিন্তু গোটাটা ঠেকানোর মতো পরিকাঠামো আর একটা রাজ্যে দাঁড়িয়ে গোটা দেশের যে আক্রমণ, তাকে মোকাবেলা করা কঠিন হয়ে পড়েছিল হয়তো। আর সেই কারণে সেই সময় আমরা পরাস্ত হই। মানুষ এখন তাদের মোহ কাটছে, ভুল ভাঙছে মানুষকে। এই ভুল ভাঙার মুখে মানুষকে আবার অন্যভাবে বিপদগামী করে দিচ্ছে বিজেপির আমদানি করে। এই আমদানিটাও একটা ষড়যন্ত্র। বিজেপি এখানে ছিল না, আরএসএসের কোনো ভূমিকা আমাদের পশ্চিমবাংলায় ছিল না, এটাও একটা আমদানি করা হয়েছে পরিকল্পনা মাফিক। কারণ তৃণমূলের এই দুর্নীতি, তৃণমূলের যে গরিব বিরোধী কাজ, জনসাধারণ বিরোধী কাজ, এর জন্য মানুষ ক্ষুব্ধ হবে, আর ক্ষুব্ধ হলে মানুষ আবার পুনরায় বামফ্রন্টকে চেয়ে বামফ্রন্টকে নিয়ে আসবে। অতএব বামফ্রন্টকে আবার যাতে না আনতে পারে, তার জন্য নতুন একটা শক্তি থার্ড পার্টি এনে দাও, আর সেটা একেবারে ওপর তলায় বসে যুক্তি করেই করা হয়েছে। আজকে এই যে তৃণমূল দলটাই তো তৈরি হয়েছে আরএসএস এর কথায়। তৃণমূল নামটা আরএসএস দিয়েছে। তৃণমূলের প্রতীক যে ঘাসফুল, এটাও আরএসএস এর আইডিয়া, যে আমাদের পদ্মফুল তোদের ঘাসফুল একসাথে। সে কারণে তৃণমূল আর বিজেপি বারে বারে একসাথে হয়েছে। আপনার বিশ্লেষণ আপনি বলছেন এটা যেমন ঠিক একদিক থেকে, আবার
অনেক সময় অনেক বিশেষজ্ঞ তারা বলেছে যে সেই সময়কালে দাঁড়িয়ে বহু জায়গায় সিপিএম নেতা বা বামপন্থী নেতা কর্মীদেরও অনেক স্খলন হয়েছিল, যার প্রভাব সমাজে পড়েছিল এবং তার জন্য বামেদের মানুষ প্রত্যাখ্যান করেছিল। না না, হয়েছে হয়েছে, এটা মানবই, কারণ এই সমাজে আমরা ওই যে বললাম, কারণ আমি বলছি আপনি গোপালচন্দ্র মহাশয় দীর্ঘ রাজনীতি করেছেন, শিক্ষকতা করেছেন এবং বাম আমলে শিক্ষকতা করেছেন, প্রচুর টাকা বেতন পেয়েও আপনি অতি সাধারণ জীবনযাপন করছেন। কিন্তু আমরা অনেক দেখাতে পারবো আপনাদের দলেরই অনেক নেতাকর্মী যাদের চারানা ক্ষমতা ছিল না, তারা কোটি টাকার সম্পত্তি বা ইমারতের উপর বসবাস করেছে, মানে অলৌকিকভাবে আর কি। সেটা অনেকের প্রশ্ন ছিল। প্রথম কথা বলি যে আমরা তো চাই যাদের নেই তাদের হোক, তারা কিন্তু সেটা যেন সৎ পথে স্বচ্ছভাবে হোক, তারা পরিশ্রমের বিনিময়ে করুক, এটা আমরা চাই। তা আমরা তো চাই যে এই যে না খেতে পাওয়া মানুষ গাছতলায় থাকে, তারা কি সারা জীবন গাছতলায় না, তাদের একটা মাথার উপরে ছাদ হোক, বাড়ি হোক, ভালো হোক, তাদের জীবন জীবিকা পরিবর্তিত হোক, তাদের জীবনযাপন একটা উন্নত জায়গায় যাক, এটা আমরা মনে প্রাণে চাই। আর চাই জন্যই তো সমাজ বদলের লড়াই করি, সমাজ বদলের স্বপ্ন দেখি। এই সমাজটা পাল্টাতে হবে। ওই ইংরেজিতে হিন্দিতে একটা সিনেমা দেখেছিলাম ছোটোবেলায়, সমাজ কো বদল ডালো, বলরাজ সাহানি টাহানি ছিলেন। আমরা চাই বদল, কিন্তু এটা ঠিক এই সমাজে এই যে বললাম, যদি আমাদের পাট পচানোর জন্য পুকুরে ফেলতে হয়, তাই জলটা পচে যায়, নোংরা হয়ে যায়, গন্ধ হয়ে যায়। সেই জলে যদি মাছ থাকে কিছু মাছ, ওই রুই কাতলা বাঁচে না, কারণ ওরা স্বচ্ছ জল ছাড়া বাঁচে না, কিন্তু চ্যাং, শোল, মাগুর এরা বেঁচে যায়। কিন্তু ওই পুকুরের মাছ এনে যদি রান্না করেন, তাহলে একটু হলেও ওই ঘোলা জলের গন্ধ ওর মধ্যে পাওয়া যায়। তো এই সমাজটা তো ঘোলা, এই সমাজটা তো দুর্নীতি, এই সমাজটার মধ্যে স্বার্থপরতা, লোভ, হিংসা ভর্তি। এই সমাজের মধ্যে থেকেই তো আমরা তো মানুষ তো আলাদা গ্রহ থেকে বানিয়ে কমিউনিস্ট বানানো হয়নি। আমরা কেউ কমিউনিস্ট হতে পারিনি, কমিউনিস্ট হওয়ার চেষ্টা করি মাত্র। এটাও একটা লড়াই, নিজের সঙ্গে লড়াই, সমাজের মধ্যে লড়াই। তা সেই চেষ্টার মধ্যে ওই যে এই পুকুরেই তো আমাদের বসবাস সবার। এই লোভ যেখানে, লালসা যেখানে, এই সব রিপুর তাড়না যেখানে, সেখান থেকেই আমরাও বড় হই। ফলে কিছু কিছু জায়গায় কিছু জন্মদাগ তো থেকে যায়, তেমনি ধারা এই সমাজ ব্যবস্থার মধ্যে বড় হওয়ার জন্যে কিছু মোহ, কিছু লোভ, কিছু স্বার্থপরতা থেকে যায়। আমরা এটাকে মুক্ত হওয়ার চেষ্টা করি নিরন্তর। যারা পেরেছেন, দু একজন পারেননি, এই দু একজনের জন্য আমাদের হয়তো ক্ষেত্র বিশেষে আমার তাদের কথা শুনতে হয়। তবে আমাদের পার্টি একমাত্র পেরেছে ওই দু একজনকে চিহ্নিত করে তাদেরকে পার্টি থেকে বার করে দিয়ে পার্টিটাকে শুদ্ধ রাখার চেষ্টা করেছে, শুদ্ধিকরণ করার চেষ্টা করে, অনবরত করে, আজও করছে।